উত্তরণ। বেতার ম্যাগাজিন। যখন বিজয়ের কথা মনে আসে তখন অনেক কথাই মনে ভাসে। যখন বিজয়ের কথা বলি তখন ফুল হয়ে ফোটে আনন্দের কলি। এক বিজয় আমরা পেয়েছি দেশভাগের পরে, সেই 1971-এ। আরেক বিজয় আমরা পেয়েছি 2024-এর গণ অভ্যুত্থানে। বিজয় সে তো আনন্দের জয়, বিজয় সে তো ইতিহাসের বিস্ময়। এমনই বিজয়ের মাসে আজও আবার শ্রোতাবন্ধুদের চাই মনের পাশে। যে বিজয় আমরা পেয়েছি সেই বিজয়ের আনন্দে সবাইকে দেশ গড়ার কাজে মাঠে নামতে হবে, কারণ আমাদেরকে পৌঁছতে হবে কাঙ্ক্ষিত গন্তব্যে, যেখানে সুখ আনন্দে ভরে দেবে বুক। আমরা যারা যে অবস্থানে আছি সেই অবস্থান থেকেই যত ইতিবাচক কাজ আছে সেই সব কাজে অংশ নিতে হবে। এ কাজে আমাদের তরুণ সমাজকে অবশ্যই একাত্ম করতে হবে। তরুণের সাহস, উদ্দামতা এবং শক্তি আমাদের দেশ গড়ার প্রধান সব হাতিয়ার। তাই দেশকে ভালোবেসে বসে থাকলে চলবে না। এবার আজকের উত্তরণে যা যা করব আমরা অর্পণ, তার কথাই বলে যাই। আজ বৃহস্পতিবার, তাই আজও আবার শোনাবো বিশ্ববিচিত্রা, বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, স্মৃতি অমলিন, আপনার লেখা এবং নির্বাচিত একটি গান। এবার একে একে মূল আয়োজন করব নিবেদন। প্রথমেই শোনাবো উত্তরণের বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা। এই বিশ্ববিচিত্রা উত্তরণের প্রধান পরিচয়, যা মানতে কারোরই আপত্তি থাকার কথা নয়। তাই বলবো, জয় বিশ্ববিচিত্রার জয়। আজকের বিশ্ববিচিত্রা গ্রন্থনায় আফসানা আক্তার, আর এর পরিবেশনায় আছেন জায়েদ জুলফিকার। প্রায় 2 দশক ধরে মেকং নদীর ভূত নামের এক মাছ দেখা যায়নি কম্বোডিয়ার কোনো জলাশয়ে। তবে দীর্ঘদিন পর ফের সেই মাছের দেখা মিলেছে দেশটিতে। আবারও দৈত্যাকার এই কার্প জাতীয় মাছের দেখা পেয়েছে কম্বোডিয়ার কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের অধীনে এবং দেশটির মৎস্য প্রশাসনের নেতৃত্বে আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল। মাছের এই প্রজাতিটি বিলুপ্ত হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছিল, তবে ফের দৈত্যাকার এই মাছের সন্ধান মেলা বিজ্ঞান মহলে একটি উল্লেখযোগ্য ঘটনা। কম্বোডিয়ার সোয়ে রিয়েং বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক বুনিয়েত চ্যান বলেন, জায়ান্ট স্যামন কার্পের পুনরাবিষ্কার শুধু এই প্রজাতির জন্যই নয়, পুরো মেকং বাস্তুতন্ত্রের জন্য আশা সঞ্চয় করবে। মেকং বাস্তুতন্ত্র পৃথিবীর সবচেয়ে উৎপাদনশীল বাস্তুতন্ত্রগুলোর একটি। মেকং নদীতে প্রতি বছর 20 লক্ষ টনেরও বেশি মাছ উৎপাদিত হয় এই বাস্তুতন্ত্রে, যার মূল্য $200 কোটি বেশি। এই মাছটি 4 ফুট পর্যন্ত বড় হতে পারে এবং চোয়ালের কাছটা হুকের মতো বাঁকানো। এছাড়া এর চোখের চারপাশে উজ্জ্বল হলুদ রং দেখা যায়। এই মাছটির আরেকটি নাম ঘোস্ট ফিশ বা ভূত মাছ। গ্রিসের শিশুরা পড়ে যাওয়া দুধ দাঁত ছাদের উপর ছুঁড়ে মারে সৌভাগ্যের আশায়, সত্যি বিস্ময়কর। অবাক করা বিষয় হচ্ছে, যুক্তরাষ্ট্রের চিড়িয়াখানার কর্মীরা অন্য যে কোনো পশুর তুলনায় জেব্রার আঘাতে বেশি আহত হন। বিখ্যাত মার্কিন বক্সার মাইক টাইসন একবার চিড়িয়াখানার একটি গরিলার সঙ্গে লড়াইয়ে নামতে চেয়েছিলেন। এর বিনিময়ে তিনি $10,000 সেধেছিলেন ওই চিড়িয়াখানার কর্তৃপক্ষকে। গরিলাটি বাকি সব বানরকে ত্যক্ত করতে বলে খেপে গিয়ে এমন প্রস্তাব করেছিলেন টাইসন। বিশ্ববিচিত্রা আজ এ পর্যন্তই।
খবর 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 যে চারদিকে, এই খবরের মাঝেই বিশ্ব এখনো রয়েছে টিকে। এই খবরের মাঝেই মিলবে খাবারের কত কথা, যে কথা আবার ভেঙে দেবে ঠিকই ইমনের নীরবতা। খবরের মাঝে আজও দিতে চাই খাবারের সংবাদ। এই সংবাদে পেয়ে যাব কোন খাবারের কি যে স্বাদ, কোন এলাকার কোন সে খাবার ভালো লাগে খুব খেতে। শুনবো সবাই এই সে পর্ব খাবারের খোঁজ পেতে। উত্তরণের এখনকার আয়োজন বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার দাবার। আজ এতে আমরা শুনবো টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে। গ্রন্থনা করেছেন রুকসানা জামান, আর পরিবেশনায় আছেন শাহেদ সুলতানা। পোড়াবাড়ির চমচম ও তাঁতশিল্পের জন্য বিখ্যাত টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল। এই অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য বহু বছরের পুরনো। নানা ধরনের লোকসংস্কৃতি মিশে আছে টাঙ্গাইল জেলার সাধারণ মানুষের সাথে। পোশাক শিল্পের পাশাপাশি নানা বৈচিত্র্যের খাবারের জন্য এই জেলা বিখ্যাত। চমচম, দই, আমৃত্তি, কদমা, টানা বাদাম সহ নানা ধরনের মিষ্টান্নর জন্য টাঙ্গাইল জেলা বিখ্যাত। শুধু মিষ্টান্নই নয়, এই জেলার সাধারণ মানুষের বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবারের পদ টাঙ্গাইলের ঐতিহ্যকে আরও বেশি সমৃদ্ধ করেছে। চলুন জেনে নেওয়া যাক টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী বেশ কিছু খাবার সম্পর্কে বিস্তারিত। চমচম মানেই টাঙ্গাইলের বিখ্যাত সুস্বাদু চমচম, এর বিকল্প আর কিছু হতেই পারে না। চমচম এক ধরনের ছানার তৈরি মিষ্টি, যা সুপ্রাচীন কাল থেকেই টাঙ্গাইল জেলার নামের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। টাঙ্গাইলের পোড়াবাড়ি নামক স্থানে সর্বপ্রথম চমচম তৈরির প্রচলন ও বিক্রি শুরু হয়। এই বিখ্যাত মিষ্টির ইতিহাস প্রায় 200 বছরের পুরনো। পোড়াবাড়িতে এর উৎপত্তি হলেও বর্তমানে মিষ্টির ব্যবসার রমরমা পরিবেশ চলছে টাঙ্গাইল শহরের পাঁচানী বাজারে। এখানে প্রায় 1 শতাধিকেরও বেশি মিষ্টির দোকান রয়েছে। আর এসব দোকানে স্থানীয় লোকসহ বিদেশি পর্যটক ও দেশের বিভিন্ন লোকজন ভিড় জমায় বিখ্যাত চমচমে স্বাদ নেওয়ার জন্য। টাঙ্গাইল জেলার সাধারণ জনজীবনের সাথে জড়িত খুবই জনপ্রিয় একটি খাবার কচু শাকের ইলিশ ভুনা। টাঙ্গাইলের একদমই সাধারণ কিন্তু বেশ জনপ্রিয় খাবার চুকা খিচুড়ি। টক শব্দটিকে টাঙ্গাইলের ভাষায় বলা হয় চুকা। চুকা খিচুড়ি খেতে কিছুটা টক স্বাদের বলে এর নাম হয়েছে চুকা খিচুড়ি। আগের দিনে বেঁচে যাওয়া ভাত দিয়ে বিভিন্ন মশলা ও ডালের সংমিশ্রণে রান্না করা হয় এই খিচুড়ি। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মিষ্টান্নর মধ্যে টানা বাদাম বহুল প্রচলিত একটি খাবার। টানা বাদামকে মুখরোচক খাবার হিসেবেও ধরা হয়। বিশেষ করে ছোটদের খুবই প্রিয় একটি খাবার টানা বাদাম। ভাজা চীনাবাদাম ও গুড়ের সংমিশ্রণে এই খাবারটি তৈরি করা হয়। কামড়ে কামড়ে গুড়ের মিষ্টতা, সাথে বাদামের দারুণ স্বাদ, সব মিলিয়ে চমৎকার অনুভূতি। টানা বাদামের সাথে 90 দশকের ছেলেমেয়েদের আছে দারুণ শৈশবের স্মৃতি। টাঙ্গাইল জেলার খুবই প্রাচীন ঐতিহ্যবাহী খাবার বেগুনের খাসি। বেগুনের খাসি প্রথমত গারো সমাজের লোকজনের মধ্যে খাওয়ার প্রচলন ছিল, কিন্তু পরবর্তীতে সাধারণ মানুষের মধ্যে এই খাবারটির বেশ জনপ্রিয়তা লাভ করে। শীতের সকালে গরম গরম ভাতের সাথে বেগুনের খাসি টাঙ্গাইলবাসীর খুব প্রিয় এবং প্রচলিত একটি খাবার। একদমই আনকমন ও আঞ্চলিক খাবার খুইরা কাটার চচ্চড়ি। খুইরা কাটা এক ধরনের জংলি গাছ, জঙ্গলের ঝোপ ঝাড়ে আগাছা হিসেবে জন্মায় এই গাছ। বেশিরভাগ অঞ্চলের মানুষ এই খাবার সম্পর্কে জানে না বিধায় এই গাছ আগাছা হিসেবেই পড়ে থাকে। কিন্তু টাঙ্গাইলের মানুষের কাছে খুবই প্রিয় একটি খাবার খুইরা কাটার চচ্চড়ি। খুইরা কাটা গাছের পাতা শাক হিসেবে ভাজি করে খাওয়া হয়। বিভিন্ন ছোট মাছ বা শুটকি দিয়ে অন্য শাকের সাথে মিশিয়ে ভাজি করা হয় খুইরা কাটা শাক। একদমই অপরিচিত এই খাবারটি টাঙ্গাইলের মানুষ বহু আগে থেকেই বিভিন্ন পদ্ধতিতে পরিবেশন করে আসছে। আগে এমন ঘরে ঘরে ফ্রিজ ছিল না, তাই কোরবানির মাংস ফ্রিজে রেখে সারা বছর খাওয়ার প্রচলন ছিল। অতিরিক্ত মাংস অনেক দিন রেখে খাওয়ার পদ্ধতি হিসেবে উদ্ভাবন করা হয়েছে গরুর মাংসের শুটকি।
টাঙ্গাইলের মানুষের সংস্কৃতির সাথে এই খাবার এমনভাবে মিশে গেছে যে এখন ফ্রিজে থাকা সত্ত্বেও শুটকির অনন্য স্বাদ থেকে বঞ্চিত হতে চায় না তারা। তাই স্পেশাল আইটেম হিসেবে এখনও গরুর মাংসের শুটকি তৈরির প্রচলন আছে ঘরে ঘরে। কালের বিবর্তনে প্রায় হারাতে বসা টাঙ্গাইলের একটি ঐতিহ্যবাহী খাবার চিনার উনসা। চিনার উনসা এক ধরনের ডেজার্ট আইটেম। চীনা এক ধরনের দানা শস্য। টাঙ্গাইলের চরাঞ্চলে প্রচুর পরিমাণে চীনা উৎপাদিত হতো। সেই চীনা সংগ্রহ করে সিদ্ধ করে রোদে শুকিয়ে ঢেকিতে ভাঙলে এক ধরনের চাল পাওয়া যায়। সেই চাল বালুতে ভেজে চেলে তা দিয়ে রান্না করা হতো পায়েস। দুধ, চিনি, বাদাম, তেজপাতা আর চীনা মিলে তৈরি করা পায়েস ছাড়া আগে অতিথি আপ্যায়নের কথা টাঙ্গাইলের মানুষ ভাবতেই পারত না। কিন্তু দুঃখের বিষয় যে বর্তমানে টাঙ্গাইলের অনেকেই চীনার উনসা কি জিনিস তা বলতে পারে না। একদম সাধারণ একটি খাবার হলেও টাঙ্গাইলবাসীর কাছে খুবই প্রিয় এবং প্রচলিত একটি খাবার মাংস দিয়ে মুড়ি। বাড়িতে মাংস রান্না হয়েছে অথচ মুড়ি দিয়ে খাওয়া হয়নি, এমন ঘটনা হতেই পারে না। টাঙ্গাইলের জনজীবনের সাথে মিশে আছে সুস্বাদু এই খাবারটি। টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় প্রচুর পরিমাণে আনারস উৎপাদন হয়। আনারস পাকলে সাধারণত কেটে খাওয়া হয়, কিন্তু টাঙ্গাইলের মানুষ কাঁচা এবং পাকা উভয় আনারস রান্না করে খেতে ভালোবাসে। কচি আনারস কুচি করে কেটে শুটকি দিয়ে রান্না করা হয়, আর পাকা আনারস দিয়ে খাওয়া হয় ইলিশ মাছের তরকারি। আনারসের মৌসুমে এই তরকারি রান্না হয় না, এমন বাড়ি খুঁজে পাওয়াই মুশকিল। টাঙ্গাইল জেলার আরও কিছু ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার হলো আমের পায়েস, কলার কেনজাল, বেগুন দিয়ে দেশি মুরগি, ঢেপের মোয়া, জোয়ারের খই, মেন্দা ইত্যাদি। অতএব আমাদের টাঙ্গাইলের শ্রোতা বন্ধুরা যারা আছেন, আমরা উত্তরণ পরিবার যাব আপনাদের খাবার খেতে। আপনারা যদি দাওয়াত দেন, কেন আমরা রাখবো না। একটু আগে এই খাবারের কথা বলতে গিয়েই আমি ইচ্ছাকৃতভাবেই মনের নীরবতা বলতে গিয়ে নীরবতা পালন করেছি, ইচ্ছাকৃত। কিন্তু ইচ্ছাকৃত যে ভুলটা করতে চাইনি, ভুলটা হয়ে গেছে। মনির আমাকে ধরিয়ে দিল, আমি শাহেদ সুলতানা বলেছি, আসলে হবে শাহেদা সুলতানা। এতক্ষণ পড়লেন। এবার তাহলে আবার আমাদের নিয়মিত পরিবেশনাতে যাই। আমাদের তথ্য, শিক্ষা, বিনোদন এই তিনে হলো উত্তরণ। এবার শোনাবো তথ্য নির্ভর এক আয়োজন। আসলে তথ্য হলো পথ্যের মতন, যেখানে জানার মতোই অনেক কিছু থাকে, যা আমাদের জানার চাহিদা পূরণ করে, আমাদেরকে জ্ঞানী করে তোলে। উত্তরণের স্মৃতি অমলিন পর্বটি এমনই এক তথ্য নির্ভর পর্ব, যেখানে গর্ব করার মতো মানুষকেই আমরা উপস্থাপন করে থাকি, যাদের জীবনী আমাদের জীবনেও এনে দিতে পারে পরিবর্তন, যাদের কথা শুনলে আমাদের মন ভালো হয়ে যায়। এ যেন এক অন্যরকম শিক্ষা গ্রহণ, যা সময়কে করে তোলে সুসময় এবং অতীতকে করে তোলে বর্তমান, যার কথা জাগিয়ে দেয় প্রাণ। যার সফলতা তাকে দিয়েছে অমরতা, দিয়েছে শ্রদ্ধা ও সম্মান। তার কথা জানা মানেই ভালোকে জানা, আলোকে জানা। আমাদের মন তাকে বারবার জানাতে চায় অভিনন্দন। তাদের কাছে আমাদের এতই বেশি ঋণ, যে ঋণ শোধ হবে না কোনো দিন। শোনাবো এখন উত্তরণ আয়োজন স্মৃতি অমলিন। গ্রন্থন এবং পাঠে আছেন মাসুদ করিম। গণতন্ত্রের মানসপুত্র হুসেন শহীদ সোহরাওয়ার্দীর 61তম মৃত্যুবার্ষিকী আজ। 1963 সালের এই দিনে লেবাননের রাজধানী বৈরুতে মারা যান তিনি। হাইকোর্টের পাশে 3 নেতার মাজারে তাকে সমাধিস্থ করা হয়। উপমহাদেশের রাজনীতি ও গণতন্ত্রের ইতিহাসে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। গণতন্ত্রের মানসপুত্র হুসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন প্রতিভাবান রাজনীতিক, আইনজ্ঞ, বঙ্গীয় ব্যবস্থাপক সভা ও গণপরিষদের সদস্য এবং অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী সহ তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি ব্রিটিশ ভারতে মুসলমানদের সংগঠিত করতে 1926 সালে ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি এবং 1937 সালে ইউনাইটেড মুসলিম পার্টি গঠন করেন। বর্ণাঢ্য কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে তিনি শ্রমজীবী সহ এতদ অঞ্চলের অবহেলিত মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্বল্প সময়ের মধ্যে নাবিক, রেল কর্মচারী, পাটকল ও সুতাকল কর্মচারী, রিক্সা চালক, গাড়ি চালক সহ নানা শ্রেণী পেশার মেহনতি মানুষের স্বার্থ রক্ষায় বিভিন্ন ট্রেড ইউনিয়ন গড়ে তোলেন।
তিনি এই উপমহাদেশের মেহনতি মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী তৎকালীন পাকিস্তান সরকারের গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে এদেশের মানুষকে সোচ্চার ও সংগঠিত করেছিলেন। মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন গণমানুষের প্রিয় নেতা, যিনি তাদের অধিকার আদায়ের সংগ্রামে আপসহীন নেতৃত্ব দিয়েছেন এবং শাসক শোষক চক্রের ভ্রুকুটি উপেক্ষা করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত সংগ্রাম করে গেছেন। এই জন্যে তাকে কারাবরণ করতে হয়েছে এবং তার মেধা, মনন এবং প্রজ্ঞা ছিল সমকালীন রাজনীতিতে অতুলনীয়। ব্রিটিশ শাসনে অবসান এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনেও তিনি ছিলেন অগ্রসেনানী। যুক্তফ্রন্ট গঠনের মূল নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। হোসেন শহীদ সোহরাওয়ার্দী বর্তমান পশ্চিমবঙ্গের মেদিনীপুরের এক সম্ভ্রান্ত পরিবারে 1892 সালের 8ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিচারপতি স্যার জাহিদ সোহরাওয়ার্দীর কনিষ্ঠ সন্তান। জাহিদ সোহরাওয়ার্দী কলকাতা হাইকোর্টের একজন খ্যাতনামা বিচারক ছিলেন। মা ছিলেন নামকরা উর্দু সাহিত্যিক খুজান্তা আখতার বানু। তার পরিবারের সদস্যগণ তৎকালীন ভারতবর্ষের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের প্রথা অনুসারে উর্দু ভাষা ব্যবহার করতেন, কিন্তু সোহরাওয়ার্দী নিজ উদ্যোগে বাংলা ভাষা শিখেন এবং বাংলার চর্চা করেন। কলকাতা আলিয়া মাদ্রাসায় শিক্ষাজীবন শুরু করার পর যোগ দেন সেন্ট জেভিয়ার্স কলেজে। সেখান থেকে বিজ্ঞান বিষয়ে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর তিনি তার মায়ের অনুরোধে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা এবং সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1913 সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি বিজ্ঞান বিষয়ে সম্মানসহ স্নাতক অর্জন করেন। এছাড়া সেখানে তিনি আইন বিষয়েও পড়াশোনা করেন এবং ব্যাচেলর অফ সিভিল ল BCL ডিগ্রি অর্জন করেন। 1918 সালে গ্রেস ইন হতে বারেট ল ডিগ্রি অর্জন করেন। এরপর 1921 সালে কলকাতা ফিরে এসে আইন পেশায় নিয়োজিত হন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রথমেই যোগ দেন চিত্তরঞ্জন দাসের স্বরাজ পার্টিতে। এটি মূলত ভারতীয় জাতীয় কংগ্রেস দলের অভ্যন্তরে একটি গ্রুপ ছিল। 1923 সালে বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরে তার যথেষ্ট ভূমিকা ছিল। 1924 সালে তিনি কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র নির্বাচিত হন। 1927 সালে তিনি পদত্যাগ করেন। 1928 সালে সর্বভারতীয় খেলাফত সম্মেলন এবং সর্বভারতীয় মুসলিম সম্মেলন অনুষ্ঠানে অগ্রণী ভূমিকা পালন করেন। আমরা আছি উত্তরণে, আছি সবাই খুশি মনে, থাকবো আরও আয়োজনে অনেক কথা হৃদয় কোণে। তবে এখন শুনবো এমন কিছু কথা আমাদের উত্তরণের প্রাণপ্রিয় শ্রোতা বন্ধুরা তার রচয়িতা, কারণ এখনকার আয়োজন হলো আপনার লেখা। আজও এই লেখার বিষয় হলো বৈষম্যহীন বাংলাদেশ। তাহলে এবার শোনা যাক আপনার লেখা পর্বটি। ইদানিং যাদের লেখা আমরা নিয়মিত পাচ্ছি তাদের লেখা আজও পেয়েছি। আমরা চাই আপনারাও কানে কানে অথবা জোরে জোরে সবাইকে জানিয়ে দিন না, তারাও লিখুক। তাহলে হবে কি যে কোনটি ভালো কোনটি মন্দ, কিংবা কার লেখার কোথায় ঘাটতি, কার লেখা কত ভালো হচ্ছে আমরা সব বলতে পারবো। অতএব আপনাদের বন্ধু যারা আছেন তাদেরকেও বলুন না, লিখুক সবাই। কারণ একই লেখা, একজনের লেখা বারবার পড়ছি আমরা, হয়তো আপনাদের শুনতে ভালো লাগছে, আপনাদের লেখাও পড়বো, পাশাপাশি তাদেরটাও পড়বো। যাই হোক, এবার শুরু করছি তাহলে। প্রথমে যারা লেখা হাতে তুলে নিয়েছি তিনি হলেন M বিল্লাল শেখ, সভাপতি ছায়াপথ বেতার শ্রোতা সংঘ, C&B পাড়া, চুয়াডাঙ্গা থেকে আপনি লিখছেন। আপনি কবিতার মতো করেই লিখছেন, পড়ছি আপনার লেখা থেকে। মিছিল, মিটিং, বিক্ষোভ আর স্লোগানের দীপ্ত শপথ নিয়ে রক্তসাগরে মিশে গেছে সব জীবন অন্তরালে। স্বাধীন স্বাধীন স্বাধীনতা আসবে কবে তাজ, রক্তের বন্যায় ভেসে আজ শত্রুর দুটি হাত। লড়ব গর্ব গৌরবের শপথ নিয়ে আছি, দেশের জন্য দশের জন্য সকল কাজে রাজি। প্রথম স্বাধীনতা পেয়েছিলাম ৭১ সালে, ভেবেছিলাম এবার বুঝি সুখে থাকবো তবে। মুক্তি মুক্তি মুক্তির গান আবার কবে গাবো, ফুলের মতো জীবনটা আবার ফিরে পাবো। নতুন সূর্য উকি মেরে চায় রক্তের রাঙা ঋণ, ২৪ এলো আবার ফিরে এনে দিল দিন। থাকবে না স্বৈরাচার, যাত্রা হলো শুরু,
জীবন বাজি রাখছি এবার ছাত্র সহগুরু, জয় নেই কোনো রক্ত পিপাসুর অন্ধকারে আলো, রক্ত দিয়ে বুঝিয়ে দিব দেশের যত ভালো। এবারের পত্রলেখক বন্ধু হলেন মোহাম্মদ শাহজাহান আলী, গ্রাম উত্তর মোহনপুর, কুচিয়ামারা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ থেকে আপনি লিখছেন। আপনিও কবিতা লিখেছেন, পড়ছি আমরা দুজন। বৈষম্যহীন কথাটি খুবই ভালো লাগে, সকলের মনে প্রাণে দেশপ্রেম জাগে। আদিম মানুষ ছিলেন বৈষম্যহীন, দলবদ্ধ জীবনযাপন ছিল রাত্রিদিন। গাছের কোটরে বাস, মাটির গুহা, বসবাসের নিরাপদ ছিলই তো উহা। একতার বল নিয়ে চলাফেরা হতো, হিংস্র বন্য প্রাণী যত ওরা হতো নত। মাতৃভূমি পবিত্র সেজে জননীর মতো, কলুষিত করে তাকে কুলাঙ্গার যত। একতায় দানবেরা পরাজিত হয়, বড় শক্তি ভালোবাসা মন করে জয়। বৈষম্যহীন বাংলাদেশ সকলেই পাবে, লাল সবুজ পতাকা এগিয়ে যাবে। বৈষম্যহীন বাংলাদেশ শহীদের দান, ইতিহাসে বিজয়, এ বিজয় চির অম্লান। সবার উপরে দেশ, অন্য কিছু নাই, মায়ের মতোই দেশ মনে দেব ঠাই। মায়ের মমতা যেমন বৈষম্যহীন, দেশমাতা অনুরূপ থাকে চিরদিন। বিপ্লব করে বাঁচব সবাই কড়া শাসন মেনে, ৯-৬ করবে যারা ধরব টুটি চেপে। মায়ের দামে অশ্রু যত দিয়েছি জনম ভরে, রক্ষা করে দেশের মাটি ফিরব তবে ঘরে। তরুণদের আর দেখিও না ভয়, জুজুবুড়ির কোনো, সকল ভয়ের আতুর ঘর ভেঙে দেব শোনো। নতুন দিনের স্পন্দন আজ আবার উকি মারে, সকল সময় রাখবো ভালো দেশের মাটি তারে। বৈষম্য থাকবে না কোনো অবাধ বিচরণ, মিলেমিশে থাকবো সবাই সকলে আপনজন। এবার শিকদার ইসাহাক আলী, আপনার ঠিকানা সভাপতি প্রগতি বেতার শ্রোতা সংঘ, গ্রাম ও ডাক আড়াইসিধা, উপজেলা আশুগঞ্জ, জেলা ব্রাহ্মণবাড়িয়া। আপনিও কবিতা আকারে লিখেছেন, নাম দিয়েছেন রিক্ততার হাতে বন্দি। পড়ছি আমরা। অদম্য বীরের হাতে গড়া এই দেশ, সভ্যতার ছোঁয়া পেল সোনার স্বদেশ। আধারের পথ বেয়ে চলে অভিযান, কিছুই যায় না বোঝা তারই অভিধান। সার্বভৌম দেশ নিয়ে ওঠে হাহাকার, দমন পীড়ন দিয়ে করে একাকার। হায়নার রূপ ধরে ঘুরে চারিদিকে, কোথায় বাঁধবে ফাঁদ নেই যেন ঠিক। ছাত্র জনতার হাতে মানে পরাজয়, মাটি আর মানুষের মুছে গেল ভয়। বৈষম্যহীন দেশটি মায়ের সমান, চিরদিন সাথী হবে হাসি আর গান। নতুন দেশের ছবি এনে দিল প্রাণ, শহীদের রক্ত দিয়ে হয়েছে অম্লান। রিক্ততার হাতে বন্দি, চাই না তো আর সকলের পাশে থেকে চলবো আবার। এবার আর অন্য কথা বলবো না, কবিতার কথাতেও যাব না, এবার গানের কথায় যাব। তবে দু একটা শব্দ তো বলতেই পারি, যেমন গুহার সঙ্গে উহা মিলিয়েছেন। উহাটা তো কথ্য ভাষার শব্দ নয় শ্রোতা বন্ধু, আমরা নাই ভুল ধরতে চাই না, কিন্তু কিছু ভুল ধরতে চাই এ কারণে ভুলটা যাতে ভালো হয়ে যায় এবং আলো হয়ে যান আপনারা, এ কারণেই। যাই হোক, এবার তাহলে পরের পরিবেশনায় যাই আমরা। এবার শোনাবো গান, তবে সেই গান শোনাবার আগে গানের একজন বিখ্যাত মানুষকেও আমরা সামান্য স্মরণ করতে চাই। আর এই অসামান্য মানুষটি হলেন একজন পৃথিবী বিখ্যাত সঙ্গীত স্রষ্টা। আর তিনি হলেন মোৎসার্ট, যার সঙ্গীতের মূর্ছনা মাতিয়ে তুলত সঙ্গীত পিপাসুদের মন। 1791 সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। উত্তরণের নির্বাচিত গানের আয়োজনে এবার সবাইকে সাদর আমন্ত্রণ। এ পর্যায়ে আজ আমরা শোনাবো লালন শাহের বিখ্যাত একটি গান, যার গান পেয়ে সত্যিই আমরা ধন্য। চলুন শুনি লালন গীতে। আর গানের শিল্পী ফরিদা পারভীন।
বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পৌঁছতা করে। ধন্য ধন্য বলে তারে, ধন্য ধন্য বলে তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কো মাটি। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কো মাটি। কিসে ঘর যাবে খাঁটি, কিসে ঘর যাবে খাঁটি। ঝড়ি তুফান এলে পরে। ধন্য ধন্য বলে তারে, ধন্য ধন্য বলে তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পৌঁছতা করে। ধন্য ধন্য বলে তারে, ধন্য ধন্য বলে তারে। মূলাধার কুঠরি নয়টা, তার উপরে চিলে কোঠা। মূলাধার কুঠরি নয়টা, তার উপরে চিলে কোঠা। তাহে এক পাগলা বেটা, তাহে এক পাগলা বেটা বসে একা একে স্বরে। ধন্য ধন্য বলে তারে, ধন্য ধন্য বলে তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পৌঁছতা করে। ধন্য ধন্য বলে তারে, ধন্য ধন্য বলে তারে। সত্যি গানের জন্য আমরাও ধন্য। আর গান তো ভালো থাকার কথা বলে, গান শুনলে মন ভালো হয়ে যায়, আর আমাদেরও ভালো থাকা বলে কথা। আর এই জন্য দরকার হলো সাবধানতা আর সচেতনতা। এখনও আমাদের মাঝে ডেঙ্গু জ্বরের প্রবণতা, তাই এ সময় আমাদের দরকার বাড়তি সাবধানতা। যেমন দিনের বেলায় ঘুমোতে হলে অবশ্যই মশারি টানানো দরকার, কারণ ডেঙ্গু জ্বর এডিস মশা দিনেই কামড়িয়ে থাকে। আসুন বাংলাদেশ বেতার শুনি, বিশেষজ্ঞদের পরামর্শ কথা মেনে চলি। এবার শেষ কথায় বলে যায়, আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা, আর আমি শফিকুল ইসলাম বাহার। প্রকৌশল সহযোগিতা দিলেন শামীম আহমেদ, সম্পাদনা সহযোগিতায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগী ছিলেন মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ছিলেন সৈয়দ রাজু আহমেদ এবং উত্তরণ প্রযোজনা করলেন ইশরাত শারমিন। ভাবনাগুলো ভালো হলেই স্বপ্ন হবে ভালো, এই ভালোতে দেশের দশের জীবন হবে আলো।